5ই আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করেছে। এই পরিবর্তনের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতির বাইরে ছাত্র জনতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দলগুলো গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিবাদের পতন ঘটাতে, কিন্তু নানান কারণে তারা কিন্তু জনগণকে সেভাবে সম্পৃক্ত করতে পারে নাই। ছাত্র নেতৃবৃন্দ যখন পরিষ্কারভাবেই ঘোষণা দিয়েছিল 5ই আগস্টের পূর্বে যে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই, মানুষ কিন্তু সেটাতে সাড়া দিয়েছিল। রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাসের ঘাটতি কিন্তু দীর্ঘদিনে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিবাদের পতন হয় নাই, পুরানো রাজনৈতিক ব্যবস্থারও পতন হয়েছে। এই পরিবর্তিত নতুন বাংলাদেশে আগামীতে তরুণদের নেতৃত্বের একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সময়ের তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের তরুণরা একেবারেই একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। আমরা পরিষ্কারভাবেই বলছি যে আগামী নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। মানুষ যে দীর্ঘদিন ধরে একটা বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল, একটা নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল, আমরা সেই জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। এবং বর্তমান এই পরিস্থিতিতে আপনারা দেখবেন যে সমস্ত মানুষের মধ্যেই দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছে। সেইখানে আমরা যদি ধরি যে উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে সরকারের মেয়াদ 4 বছর হবে কিনা 5 বছর হবে। আমরা গণ অধিকার পরিষদই প্রস্তাব করেছি যে সরকারের মেয়াদ 4 বছর হওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্র সরকারের মেয়াদ আছে 4 বছর। আমরা বলেছি যে একাধিকবার বিশেষ করে টানা সরকার প্রধান থাকলে কিংবা একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকলে ক্ষমতার ভারসাম্য থাকে না এবং দেশে একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরি হয়। যে কারণে আমরা বলছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না এবং একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রীও থাকা উচিত না। এরকম বেশ কিছু যুগোপযোগী সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার আলোচনা করছে। সেখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন হবে নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন হবে। আমি মনে করি এখনকার এই পরিস্থিতিতে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই পূর্বের নিয়ম কানুনে কিংবা নিয়ম নীতি আইন দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না, সেখানে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তির প্রয়োজন হয়। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগেই এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার এবং এই সংস্কারগুলো বাস্তবায়নের পরেই আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। এই সরকারের প্রতি দলমত নির্বিশেষে সব মানুষের সমর্থন আছে, কিন্তু সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন যেহেতু বেরিয়ে একটা দল গঠন করেছে এবং বাকি 2 জন এখনো সরকারে আছে, ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য দল আমরাও বলেছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার। কারণ যেহেতু তারা তো একটা দল গঠন করেছে, একদিকে তারা দল গঠন করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে বা ব্যবহার করছে, আবার তারা রাজনীতিও করছে, এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নিবে না। ডক্টর ইউনূসের প্রশ্নে কিন্তু সবাই শর্তহীন। ডক্টর ইউনূসের যে ভাবমূর্তি, তার যে গ্রহণযোগ্যতা, সেক্ষেত্রে আমরা চাই ডক্টর ইউনূস রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যতদিন সরকারে থাকতে পারে ততদিন থাকা দরকার। এটা দেশের জন্য প্রয়োজন এবং আগামী নির্বাচনও আবার আপনার সকলের একটা প্রত্যাশা। দীর্ঘ 16 বছর যেহেতু তারা ভোট দিতে পারে নাই, নির্বাচন হয় নাই সুষ্ঠুভাবে, সেক্ষেত্রে যত দ্রুত তারা একটা ভোটের পরিবেশ পায়, একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেক্ষেত্রে নির্বাচনটাও জরুরি। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই সরকারের মেয়াদ, নির্বাচন এবং ভোট নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে। তবে আমি মনে করি যে ডক্টর ইউনূসের মতো একজন গ্রহণযোগ্য এবং বিশ্বে সমাদৃত একজন ব্যক্তিকে সরকার প্রধান পেয়েও যদি আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে না পারি, আমরা যদি দেশের স্বার্থে নতুন সামাজিক চুক্তিতে না যেতে পারি, সেটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্যের হবে। তাই আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাবো যে আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করে বাংলাদেশকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে আমরা সবাই মিলে একসাথে কাজ করি, তাতে দেশ উপকৃত হবে, আমাদের জন্য আগামীতে একটা
ভালো রাজনীতি প্রতিষ্ঠিত হবে। এবং আমরা মুসলমানরা যেমন রমজান মাসকে আত্মসংযম আত্মশুদ্ধির মাস হিসেবে মনে করি, এই মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা নিজেদেরকে শুদ্ধ করার চেষ্টা করে থাকি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা রাজনীতিকে শুদ্ধ করার একটা সময়। কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে গতানুগতিক ভাবে যখনই ক্ষমতার পরিবর্তন হয়েছে 5 বছর পর পর যেই দল ক্ষমতায় গিয়েছে ওই পুরানো দলের ধারাবাহিকতাই তারা রক্ষা করেছে। সেটা আপনি ধরেন প্রশাসন কিংবা রাষ্ট্র ব্যবস্থার দলীয়করণ, দখল, চাঁদাবাজি, ঘুষ, টেন্ডারবাজি, ওটা শুধুমাত্র সরকার পরিবর্তনের সাথে সাথে আপনার হাত বদল হয়েছে, ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের কিন্তু পরিবর্তন হয় নাই। তো কাজেই সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা অন্তত এই সিস্টেম পরিবর্তনের একটা সময়। সেজন্য আমরা বলি যে এই সময়টা রাজনীতিকে পরিশুদ্ধ করার একটা সময়। তাই রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক নেতৃবৃন্দের অবশ্যই এক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে নির্বাচন কিংবা ভোটের প্রশ্নে কিংবা সরকারের মেয়াদের প্রশ্নে। তবে সরকারকেও এমন কাজ করা যাবে না যাতে রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়। সরকারের সাথে যদি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট তৈরি হয় তাহলে কিন্তু সরকার টিকতে পারবে না, সরকার দেশ চালাতে পারবে না। ইতিমধ্যেই আস্থার সংকটটা কিন্তু কিছুটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সরকার যেন এই আস্থার সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের আগামীতে নির্বাচন কিংবা ভোটের জন্য আর কোনো আন্দোলন করতে হবে না। আমরা তো আন্দোলনের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসক গত 1.5 দশক ধরে জনগণের বুকের উপরে চেপে বসেছিল, আমরা তার পতন ঘটিয়েছি। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি, সবাই কথা বলছি। তাহলে আমাদেরকে কেন আন্দোলনে যেতে হবে? তবে অবশ্যই আমি যেটা বলেছি যে সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কিন্তু ক্ষমতায় আছে। এই জাতীয় ঐক্যমতে যদি ফাটল ধরে তাহলে কিন্তু দেশও ভালো চলবে না, সরকারের জন্য ক্ষমতায় থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এবং ডক্টর ইউনূসের মতো ব্যক্তি, তার যে সম্মান এবং মর্যাদা, তাতে বিতর্কিতভাবে ক্ষমতায় থাকাটা তার জন্য সম্মানের হবে না। বিশেষ করে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরা দল গঠন করায় এবং সরকারের আনুকূল্য পাওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। সেই কারণে সরকারের এই নিরপেক্ষতা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর সাথে একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে হবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি কনভিন্স হয় সরকারের কর্মকাণ্ডে, রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের একটা আস্থা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হতে পারে কিংবা তার আগে পরেও হতে পারে। সরকার যেহেতু বলেছে, সরকার প্রধানই বলেছে, কিন্তু তারা এই বছরের শেষ দিকে অথবা তার 6 মাস পরে জাতীয় নির্বাচন দিতে চায়। তাহলে সরকারের ঘোষিত রোডম্যাপেই কিন্তু ডিসেম্বরে নির্বাচনের একটা তারিখ রয়েছে। সরকারের যে 15টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্টগুলো জমা পড়েছে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনাও চলছে। সরকার যদি চায় সেক্ষেত্রে ডিসেম্বরেও জাতীয় নির্বাচন হতে পারে। তবে গণ অধিকার পরিষদের নির্বাচন কিংবা ভোটের প্রশ্নে কোনো রিজিড অবস্থান নাই কিংবা জাতীয় ঐক্য এবং সংহতি বিরোধী কোনো বক্তব্য নাই। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের জন্য যেই সময়টা নির্ধারণ হবে গণ অধিকার পরিষদ সেটাকেই সমর্থন করবে। সেটা যদি ডিসেম্বরে হয় ডিসেম্বরে, সেটা যদি অগস্টে হয় অগস্টে, সেটা যদি পরবর্তী বছরের জুন জুলাই হয় জুন জুলাইয়ে। আমাদের জায়গা থেকে এখানে আমরা ফ্লেক্সিবল এবং আমরা জাতীয় ঐক্যমতের উপরই জোর দিচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময়ে এই গণ অধিকার পরিষদের তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে যেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা, সরকারের থেকে অনেক দল তৈরি হয়, সেখানে গণ অধিকার পরিষদ একটা ব্যতিক্রম দল যে যারা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছে এবং মানুষের যে দীর্ঘদিন ধরে একটা বিকল্প রাজনীতির প্রতি আকর্ষণ বা আগ্রহ, সেই জায়গাটা গণ অধিকার পরিষদ ধরতে চায়, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে চায়। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 300 আসনেই প্রার্থী দেব এবং খুব শীঘ্রই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 100 আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সেখানে নরসিংদীরও 5টা আসনের প্রার্থী না থাকলে অন্তত 2-1টা আসনের প্রার্থী আছে, বাকিগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। আপনাদেরকে ধন্যবাদ।